ক্লাস নাম্বার 8 অবজেক্ট অ্যালাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউট। ঠিক আছে, ফার্স্টে লিখেন ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল। এটা কোনো ফ্যাক্ট না, আজকে খালি নরমালি দেখ। ঠিক আছে, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, যে কোনো। আচ্ছা, প্রথমেই আসি আমি ইরেজার টুলে। ধরেন আমি এখানে একটা শেপ ড্র করলাম, নরমালি একটা চারকোনা শেপই ড্র করছি। এই চারকোনা শেপটাকে, এটা কি শেপ? এটা কিন্তু রাস্টার না, এটা কি ভেক্টর শেপ। এই ভেক্টরকে মুছতে পারে যে টুল, এটাকে বলা হয় ইরেজার টুল। ইরেজার মানে কি? মুছা। জাস্ট নরমালি আমরা ইরেজার ইউজ করি তো মোছাটা, ঠিক আছে? সো এই ইরেজার টুল দিয়ে কি করা যায়? মুছা যায়। হ্যাঁ, ও শুধুমাত্র এআই এর ইরেজার ভেক্টর মুছতে পারে, ফটোশপের ইরেজার রাস্টার মুছতে পারে। দেখেন, এটা হলো আমাদের ইরেজার টুল। আমি ইরেজার টুলটাকে নিয়ে এই যে মুছে দিলাম, মাঝখানে এটা মুছে গেল। শুধু মুছে যাবে না, দুইটা আলাদা আলাদা শেপ হয়ে যাবে। বুঝাতে পারছি? দুটা আলাদা আলাদা শেপ হয়ে যাবে। আমি এটা একদম স্ট্রেট লাইনে মুছি, আমি যদি আঁকা বাঁকা করে মুছি তাহলেও কিন্তু হবে। ঠিক আছে, এই আঁকা বাঁকা করে মুছলেও দুটো হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো ডিরেক্ট মুছে দেওয়া, আমি ডিরেক্ট মুছে ফেলছি। সো অনেক সময় দেখা যায় যে একটু জায়গা আছে যে জায়গাটাতে পিক্সেল আমার দরকার নেই, ধরে ডিলিট করতে গেলেও ঝামেলায় পড়তেছি, তখন একটু করে মুছে দেওয়া। ঠিক আছে, খেয়াল করেন ইরেজার টুলের এখানে যে জিনিসটা লিখবেন সেটা হচ্ছে এটা ক্লোজ পাথ ক্রিয়েট করে। খেয়াল করেন, আমি যদি প্রত্যেকটাকে স্ট্রোকে দিয়ে দেই কালার, তাহলে কি করতেছে? সবগুলো ক্লোজ পাথ ক্রিয়েট করছে নাকি ওপেন পাথ? এগুলো কি ওপেন পাথ না, এগুলো প্রত্যেকটাই ক্লোজ পাথ, এবং ইরেজার টুল সবসময়ের জন্যই ক্লোজ পাথ ক্রিয়েট করে। ওকে, আচ্ছা, কালকে যে আমরা শেপ ফিল্টার টুল শিখছিলাম গত ক্লাসে, শেপ ফিল্টার টুলের একটা শর্ত ছিল কি, ওটার জন্য মাল্টিপল শেপ হওয়া লাগে। কিন্তু খেয়াল করেন, আমি যে ইরেজার টুল দিয়ে মুছলাম, এটা কিন্তু মাল্টিপল শেপে কাজ করি না, সিঙ্গেল শেপে কাজ করে। সিঙ্গেল শেপে যদি আমাদের কাটাকাটি করা লাগে, মোছামুছি করা লাগে, তাহলে সেক্ষেত্রে আমাদের হেল্প করবে এই তিনটা টুল, ইরেজার, সিজার আর নাইফ। ঠিক আছে, এরপরে দেখেন সিজার টুল। আমি আবার একটা চারকোনা রেক্টেঙ্গুলার বক্স নিলাম। সিজার টুল দিয়ে কি করতে পারবো? সিজার টুল স্ট্রেট লাইনে কেটে ফেলে। কি বলছি? সিজার টুল স্ট্রেট লাইনে কেটে ফেলে। আগে একটু দেখেন, না তো বুঝতে পারবেন না, আমারটা আগে দেখেন। ধরেন আমি এইখানে কাটবো আর এইখানে কাটবো, তাহলে কি হবে? এই বরাবর একটা টুকরা হয়ে যাবে, রাইট? হ্যাঁ, সো আমি এইখানে গিয়ে পাতের উপরে একটা ক্লিক করলাম, এইখানে এসে পাতের উপরে একটা ক্লিক করলাম। অবশ্যই ক্লিকটা পাথের উপরেই দিতে হবে। এবারে সিলেকশন টুলে গিয়ে যদি আমি এটাকে ট্র্যাক করি, তাহলে দেখেন কেটে গেছে। ঠিক আছে, এভাবে স্লাইস করে দিচ্ছে। সো এটা কি করতে পারে? সিজার টুল করতে পারে। যদি কোশ্চেন করে কোন টুল কাটাকাটি করার পরে পাথ ওপেন রাখে, এটা হলো আমাদের কোন টুল? সিজার টুল। ঠিক আছে, সিজার টুল দিয়ে যদি কখনো কাজ করে, এটা কিন্তু অটোমেটিক্যালি কি করে রাখবে? পাথ ওপেন রেখে দিবে। ঠিক আছে, এই গেল আমাদের সিজার টুল। ওকে, এইবারে আসেন নাইফ টুল। নাইফ টুলের মজাটা হচ্ছে নাইফ ইচ্ছা মতন কাটতে পারবেন, ফ্রি হ্যান্ড ইচ্ছা মতন কাটতে পারবেন। লাইক ধরে এরকম 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 কাটছি। ঠিক আছে, ইচ্ছা মতন আঁকা বাঁকায় যেমন করে মন চায় ফ্রি হ্যান্ড আপনি কাটতে চাইলে কাটতে পারবেন। এটা হলো নাইফ টুল। নাইফ টুল স্ট্রেটও কাটতে পারবেন, সেক্ষেত্রে
ধরে কাজ করবেন, ঠিক আছে, স্ট্রেট কাট। হ্যাঁ, আচ্ছা, এই নাইফ টুলও কিন্তু কি করে, কোনো পাথ ওপেন রেখে দেয় না, এটাও সবগুলো ক্লোজ পাথ তৈরি করে, ঠিক আছে। সো এই তিনটা টুল আমাদের প্রায়শই মাঝে মাঝে ছোটোখাটো কিছু কিছু কাজে কাজে লাগে। ট্রিকি পার্ট একটু কাটতে হবে, একটু মুছতে হবে, হ্যাঁ, তারপরে অল্প একটু আঁকাবাঁকা করে কাটতে হবে, তখন এই টুলগুলো অনেক ইউজার ফ্রেন্ডলি। ওকে, আচ্ছা, এরপরে কি টুল আছে, এরপরে আছে হলো উইথ শেয়ার আর রিশেপ। আচ্ছা, উইথ শেয়ার আর রিশেপ এইটার আমি একটু বলে দিই আপনাদেরকে। এইখানে যদি যান, এখানে তিনটা টুল পাবেন, স্কেল, শেয়ার আর রিশেপ। এই তিনটা টুল হচ্ছে, তিনটা টুলের তিনটাই কিন্তু কি ট্রান্সফর্মের কাজ করে, তাই না? স্কেল টুলও ট্রান্সফর্ম করে, শেয়ার টুলও ট্রান্সফর্ম করে, রিশেপ টুলও ট্রান্সফর্মই করে, রিশেপ করে আবার। দেখেন আমি একটা দেখাই দিচ্ছি, লাইক এভাবে করে আমি একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে আমি এটাকে শেয়ার করতেছি, এই দেখেন টার্গেট পয়েন্ট বোঝা যায়, দেখা যাচ্ছে? ধরেন আমি টার্গেট পয়েন্টটা এখানে না রেখে অল্টার প্রেস করে এইখানে রাখলাম, এবং আমার কাছে অ্যাঙ্গেল চাচ্ছে যে আমি কতটুকু অ্যাঙ্গেলে শেয়ার করতে চাই, আমি বললাম আমি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে শেয়ার করতে চাই। এই দেখেন ও এই জায়গাটাকে ফিক্স রাখবে, ঠিক আছে, জাস্ট আগের শেপগুলোর মতো। এবার রোটেটার শিখছি না, রিফ্লেক্ট শিখছি যেভাবে, ওভাবে। স্কেল টুল কি কাজ করে, স্কেল টুল যদি আমি একটু দেখাই, ধরেন আমি এখান থেকে স্কেল টুল নিলাম, আমি ধরেন এই মাথা থেকে ওকে স্কেল করতে চাই, ইউনিফর্মই থাকবে, এই মাথাটা ফিক্স থাকবে, এই মাথাটা পজিশনিং কি করবে না, নড়াবে না, ও 100% হয়ে আছে, আমি ওকে ধরেন 200% স্কেল করতে চাই। প্রিভিউ দেন, দেখেন ওর মাথা এটা নড়ছে, কেন নড়ে নাই? কারণ এটাতে টার্গেটটা বসানো আছে, ঠিক আছে। আপনি কপি চাইলে কপি দেন, ওকে চাইলে ওকে দেন, ঠিক আছে। শেপ বানায় এটা স্কেল টুল, ঠিক আছে। রিশেপ টুলটার কি কাজ, রিশেপ টুলটা হচ্ছে ধরেন এভাবে দিলাম, দেওয়ার পরে এখন আমি রিশেপ করব, এখানে আগে প্রথমে একটা পয়েন্ট সেট করাই নিতে হয়, তো শেপটা বসাই নিতে হয়, তারপরে যদি এটাকে ধরে আপনি ভাবে ডিরেক্ট সিলেকশন দিয়ে টান দেন, এটা আরে বাবা এরকম গোল হবে, ঠিক আছে। এটা হলো রিশেপের কাজ। সো রিশেপ টুলটা আমার কাছে অত বেশি একটা ভালো লাগে না, কারণ আমি ওটা দিয়ে অত বেশি একটা কাজ করি না, ঠিক আছে। এটা আমি পার্সোনালি খুব কম ইউজ করি। সো আমার এই টুলগুলো খুব সবসময় যে কাজে লাগবে ব্যাপারটা কিন্তু তা না। যদি কোনো একটা পয়েন্টকে টার্গেট দিয়ে ফিক্স করায় আমাকে নড়াইতে হয়, তাহলে সেক্ষেত্রে টুলসগুলো কাজে দেয়। আদারওয়াইজ শেয়ার নর্মালিও করা যায়, আদারওয়াইজ স্কেল নর্মালিও করা যায়। তো এই হলো ব্যাপার। এবার একটা মজার টুল শেখাবো আপনাদেরকে, এই টুলটা আপনাদের আছে, এটার নাম হচ্ছে উইথ টুল। উইথ টুলটা এখানে পাবেন না, এখানে হলো এই ক্যাটাগরিতে তিনটা টুল, উইথ টুল হচ্ছে এইখানে। দেখেন এখানে উইথের সাথে অনেকগুলো টুল আছে, উইথ টুল, ওয়ার্প টুল, ট্রয়াল টুল, পাকার, ব্লোড, হ্যাঁ, এগুলো খুবই মজার মজার কিছু টুল, ঠিক আছে। দেখেন আমি এখানে কি করলাম, একটা চারকোনা বক্স আঁকাইলাম, ফিলে কালার দিচ্ছি, কালারটা আমি কালো থেকে চেঞ্জ করি, আচ্ছা আমার সাথে করেন পরে, আগে আমারটা দেখে নেন, দেখে নিয়ে আমি করতে দেবো তখন। দেখেন এটা নিলাম, এখান থেকে আমি উইথ টুল না, আমি প্রথমে ওয়ার্কটা দেখাচ্ছি, নিচেরগুলো আগে দেখাচ্ছি। এই ওয়ার্ক টুল নিয়ে আপনি এভাবে টান দেন, দেখেন কি শেপ ছিল, কিভাবে করব, অ্যামিবা, হ্যাঁ, ঠিক আছে। সো এরকম কাস্টমাইজ করে বিভিন্ন রকমের শেপ ক্রিয়েট করা পসিবল। ট্রায়ালটা হলো খুব ইন্টারেস্টিং, ট্রায়াল হলো ঘুরায় দেয়, ক্লিক ধরে রাখতে হবে, হ্যাঁ ক্লিক ধরে রাখতে হবে, অ্যাঙ্কর পয়েন্টে না, আপনি যেখান থেকেই ধরেন সমস্যা নেই, হাতের ওপরে ধরতে হবে, সহজ কথা।
কিন্তু এগুলো কিন্তু র্যান্ডম হবে, আপনি এগুলোর উপরে বিশেষ একটা কন্ট্রোলিং পাবেন না, ঠিক আছে? এগুলো আপনার র্যান্ডম তৈরি হবে। ট্রায়াল টুল, এগুলো বাসায় বসে বসে করে দেখিয়ে কোনো পেরেশানি নাই, তো আপনার পিসি নষ্ট হবে না। পাকার টুলটা একটু ইন্টারেস্টিং। পাকার টুলটা হলো ও পাকার করে নিয়ে আসবে, দেখেন। ঠিক আছে, হ্যাঁ, আবার ব্লোড টুল খুলাবে। ব্লোড টুল হচ্ছে খুলাবে, খুলাবে, বাড়াবে। এরকম করে আপনারা বিভিন্ন জিনিসের বসে বসে ক্রিয়েটিভ কাজ একটু ধৈর্য নিয়ে করতে হয়, ঠিক আছে? ব্লোড টুলটা হলো বাড়ায়, ব্লোড করে। আচ্ছা, এরপরে হচ্ছে আর কি ছিল? আচ্ছা, এই যে গোল যেটা দেখতে পাচ্ছেন না, এটাকে বলা হয় ডায়ামিটার। ডায়ামিটার, এই ডায়ামিটারটাকে ছোট বড় করা যায়। না না, অল্টার ধরে এদিকে ড্র্যাগ করলে এদিকে চ্যাপটা হবে, এদিকে গেলে বড় হবে। অল্টার ধরে এদিকে থেকে যদি মাঝখান থেকে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসেন, হয়তো ছোট হয়ে যাবে। এখন দেখেন আমি এটাকে, এটা কি টুল ছিল, অলাপ নাকি জানেন, এরকম টাইপের, এরকম টাইপের। হ্যাঁ, এইটাতে আমি একটু এরকম নাড়াচাড়া নাড়াচাড়া করতেছি। ছবির ফ্রেম ইয়া হয়ে যাবে, দেখেন এই যে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখেন কি আছে, তারপরে আছে হলো ক্রিস্টালাইজ। এটা দিয়ে ক্রিস্টালাইজ হয়ে যাবে, দেখেন। ওই এইগুলো অ্যাকচুয়ালি খুব যে কাজে লাগে আমরা তা না, কিন্তু কাজে লাগাইতে চাইলে লাগানো যায়। কিন্তু এগুলো খুব র্যান্ডম আসবে, লাইক একবার যেটা বানাইছেন পরের বার ওটাই হবে, ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? আচ্ছা, লাস্টে আছে ট্রায়াঙ্গেল। এটা দিয়েও অনেক ধরনের কাজ করা যায়। কোনটা ছোট বড় করে কিভাবে? ব্রাশ, এই যে ব্রাশটা ছোট বড় করে এভাবে অল্টার ধরে, হ্যাঁ। ইরেজার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম সিস্টেম। ধরেন আপনি কোনো একটা ডিজাইন করছেন, হ্যাঁ, নিচে একটা শেপ দিতে চাচ্ছেন। ধরেন একটা, এখনো তো কোনো প্রজেক্টের ক্লাস আসে নাই আপনাদের, ধরেন একটা শেপ দিতে চাচ্ছেন। শেপটা আপনি চার কোণাও দিতে পারেন, এমনও দিতে পারেন। কোনটা ভালো লাগবে? আপনি শেপটাতে কি করতে পারেন, এরকম চার কোণা শেপও দিতে পারেন, ঠিক আছে? অথবা এই চার কোণা না দিয়ে এরকম আপনি একটু ইয়ার শেপ দিলেন, কোনটা ভালো লাগবে? ঠিক আছে, নিচেরটা ভালো লাগবে। হ্যাঁ, এটা আর্টিস্টিক হবে বেশি। সো এরকম টাইপের কাজগুলোর জন্য আমরা কি করি, এই টুলসগুলো ইউজ করি। আচ্ছা, খেয়াল করেন আপনাদের যেটা মূলত অ্যাকচুয়ালি ইয়াতে আছে, এটাকে কি বলে, মডিউলে আছে, সেটার নাম হচ্ছে উইড টুল। এই উইড টুলটা একটু খাতার মধ্যে লিখে রাখেন। উইড টুল শুধুমাত্র স্ট্রোকে কাজ করে। উইড টুল, WIDTH, উইড টুল শুধুমাত্র স্ট্রোকে কাজ করে। উইড টুল শুধুমাত্র কিসে কাজ করে?
স্ট্রোকে কাজ করে। দেখেন আমি পেন টুল দিয়ে একটা স্ট্রোক আঁকাইলাম, ঠিক আছে? আমি স্ট্রোক একটা কালার দিই, ধরেন সবুজ কালার দিলাম, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? এটাকে ধরেন আমি একটু ঘুরাই নিলাম এদিকে। এটা কি পাত আছে আর কালারটা স্ট্রোকে দেওয়া আছে, রাইট? এই উইথ টুল কি করতে পারবে, এই জায়গাটাতে গিয়ে ধরেন আমি মাঝখান থেকে গিয়ে ক্লিক করে এই দিকে ড্র্যাগ করলাম। এখন বলেন এটা কি একটা শেপ নাকি এটা স্ট্রোক? এটা স্ট্রোক, এটা কিন্তু শেপ না, কিন্তু দেখতে কিসের মতো হয়েছে? শেপের মতো হয়েছে, পাতার মতো হয়েছে, রাইট? হ্যাঁ, আবার মনে করেন আপনি এখান থেকে আরেকটা কপি নিই, আপনি আবার উইথ টুল নিয়ে এই জায়গাটাকে মনে করেন আরেকটু এরকম চওড়া বানাবেন, এই জায়গাটাকে একটু চওড়া বানাবেন, এরকম করে বহুত কিছু চিপানো বানানো যায়, চওড়া করা যায়, চিপা করা যায়, ঠিক আছে? এইভাবে স্ট্রোক দিয়ে বিভিন্ন রকমের শেপ বানানো যায়, ঠিক আছে? কিন্তু এটাকে অবশ্যই যদি শেপ তৈরি করতে হয়, এটা কিন্তু কিসে কালার দেওয়া আছে এখন? স্ট্রোকে। যদি শেপ বানাইতে হয় তাহলে কি করতে হবে? হ্যাঁ, ক্লিক করে এদিকে বাইরের দিকে ড্র্যাগ করলে মোটা হবে, ভেতরের দিকে ড্র্যাগ করলে চিকন হয়ে আসবে। আচ্ছা, এখন এইটা তো একটা স্ট্রোক এবং স্ট্রোকের উপরে কালার দেওয়া আছে। স্ট্রোকটাকে যদি ভেঙে শেপ বানাইতে হয় তাহলে কি করতে হয়? দেখেন, এক্সপান্ড করে দিতে হবে। স্ট্রোককে যদি শেপে কনভার্ট করতে হয় তাহলে এক্সপান্ড করে দিতে হবে। স্ট্রোককে যদি শেপে কনভার্ট করতে হয় তাহলে এক্সপান্ড করে দিতে হবে। এক্সপান্ড করে দিতে হবে। আর এক্সপান্ড করে কেমন করে সেটা তো পারি না, পারি? এক্সপান্ড তো করতে পারি না। লিখেন অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স থাকলে আগে অ্যাপিয়ারেন্স, আচ্ছা আগে লিখেন না, আগে দেখেন, আগে সবাই দেখেন। যদি দেখেন যে অবজেক্ট থেকে আসছেন, এক্সপান্ড আপনাকে দেখাচ্ছে না কিন্তু এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দেখাচ্ছে, তাহলে সবার প্রথমে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, ঠিক আছে? তারপরে আবার অবজেক্ট থেকে গিয়ে এক্সপান্ড করতে হবে কাজটা। যদি দেখেন শুধুমাত্র এক্সপান্ড দেখাচ্ছে তাহলে এক্সপান্ড করে দিলেই ডান, ঠিক আছে? তাহলে লিখেন কিভাবে লিখতে হবে। যদি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স থাকে অবজেক্ট থেকে যদি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স থাকে তাহলে প্রথমে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, দেন এক্সপান্ড। অবজেক্ট থেকে যদি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স থাকে তাহলে প্রথমে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, দেন এক্সপান্ড। ঠিক আছে? এইবার একটু খেয়াল করে, সবাই একটু আমার দিকে খেয়াল করে দেখেন। এইটা স্ট্রোক, পাত গেছে কোন দিক দিয়ে? মাঝখান দিয়ে, হ্যাঁ? এটা কিন্তু কালার, এটা কিন্তু পাত নাই। এইটাকে আমি এক্সপান্ড করছি, দেখেন তো পাত গেছে কোন দিক দিয়ে? বর্ডার লাইন। বুঝতে পারছি? এটাই পার্থক্য। যখন আপনার স্ট্রোক থাকতেছে তখন পাতটা যাবে মাঝখান দিয়ে, কালার দুই পাশে ছড়িয়ে যেতে পারে,
কিন্তু যখন আপনি ওটাকে এক্সপান্ড করে শেপে কনভার্ট করবেন তখন পাথ চলে যাবে সাইডে, ঠিক আছে? তো এটা হলো পার্থক্য, বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখেন আমাদের আর কি আছে। তাহলে আমরা কি কি শিখলাম? ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল, উইথ টুল, শেয়ার টুল, রিশেপ টুল। ক্লিয়ার? আরও এক্সট্রাভাবে অনেকগুলো টুল কিন্তু আমি দেখাইছি, ঠিক আছে? স্কেল টুল দেখাইছি, উইথের সাথে যেগুলো ছিল সবগুলো দেখাইছি। এইবারে খাতায় নোট করেন পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার, ধরেন আমি একটা টেক্সট লিখতেছি, এনজয় এটা কিন্তু নর্মাল, ঠিক আছে? এটা আমি কোনো কিছু এটাতে তো ইয়া দেওয়ার দরকার নেই, আপনারা একটু দেখেন। এটা জাস্ট নর্মাল টেক্সট দিয়ে লিখছি, যেখান থেকে টাইপ টুল নিয়ে লিখছি। আর এই প্যালেটটা আপনাদেরকে আমি আজকে না, এটা আমি আরেকদিন শেখাবো। এটা নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই, আপনারা এটা দেখেন। আচ্ছা, ধরেন আপনি এটা এখানে লিখছেন, এখানে রাখবেন এটা, ঠিক আছে? ওকে, কি মুশকিলে পড়লাম? ওকে, খেয়াল করেন পাথ ফাইন্ডার কিভাবে কাজ করে। আমরা এখান থেকে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, এটার কিবোর্ড শর্টকাটটা লিখে নেন শিফট কন্ট্রোল F9, শিফট কন্ট্রোল F9। উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, শিফট কন্ট্রোল F9। এটাও একটা কাটাকাটি করার প্যালেট, লাইক শেপ বিল্ডার টুলের মতো। কিন্তু এখানে অ্যাকশন বেশি, এখানে কাজ করা যায় বেশি। শেপ বিল্ডারে যেমন তিনটা কাজ, একটা হলো ডিভাইড, সাবট্রাক্ট করা আর অ্যাড করা। এখানে আরো অনেক বেশি কাজ করা যায়, যদিও বা এখানেও অ্যাড, ডিভাইড এগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, পাথফাইন্ডারে লিখেন যে পাথফাইন্ডারের দুইটা মোড, একটা হচ্ছে শেপ মোড আর একটা হলো পাথফাইন্ডার মোড। পাথফাইন্ডারের দুইটা মোড, একটা হচ্ছে শেপ মোড আর একটা হলো পাথফাইন্ডার মোড। শেপ মোডের পাশে লিখেন 4টা কাজ আর পাথফাইন্ডার মোডের পাশে লিখেন 6টা কাজ। শেপ মোডের পাশে লিখেন কয়টা কাজ? শেপ মোডের কয়টা কাজ? 4টা কাজ। আর পাথফাইন্ডার মোডে লিখেন 6টা কাজ। ওকে, শেপ মোডে গিয়ে লেখেন কাজ করার সময় অল্টার চেপে ধরতে হবে।
কাজ করার সময় অল্টার চেপে ধরতে হবে। শেপের মধ্যে লিখে রাখেন। হ্যাঁ, এটা শেপের ক্ষেত্রে অল্টার ধরে কাজ করতে হবে, কাজ শেষ হয়ে গেলে এক্সপান্ড করে দিতে হবে। ঠিক আছে? তারপরে লিখেন পাথফাইন্ডার মোডে আনগ্রুপ করতে হয়। পাথফাইন্ডার মোড দিয়ে কাজ করলে আনগ্রুপ করতে হয়। এটা পাথফাইন্ডার মোডের ওখানে লিখেন। আনগ্রুপ করতে হয়, হ্যাঁ। কন্ডিশন লিখেন একটা। কন্ডিশন মাল্টিপল শেপস থাকতে হবে। কন্ডিশন হলো মাল্টিপল শেপস থাকতে হবে। কালকে না একটা সিঙ্গেল শেপের মধ্যে বললাম যে ওটাতে সিঙ্গেল শেপ হলো ওটা বলতে সিজার, ইরেজার আর হলো নাইফ, ওগুলোতে হলো সিঙ্গেল শেপ। আর পাথফাইন্ডার আর শেপ বিল্ডার মাল্টিপল শেপস লাগবে। আচ্ছা, দেখেন আমি এটা কপি রেখে দিলাম। এই দুইটার মধ্যে প্রথম যে কাজ, এটা হচ্ছে ইউনাইট করা। ইউনাইট ইজ লাইক অ্যাড। শেপ বিল্ডারে যে অ্যাড করছি আমরা, ওইখানকার অ্যাড আর এইখানকার ইউনাইটের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য কিছুই না, কাজ দুটারই সেম, মানে আউটপুট দুটারই সেম। কিন্তু কেন আমরা ওইটার থেকে এইটা বেশি ইউজ করি বা কখন ওটা আমাদের বেশি ইউজ করার প্রয়োজন পড়ে, এখানে 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 বিভিন্নভাবে আসবে। এখন ড্র্যাগ করে করে আমি বুঝে 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 অ্যাড করাবো, সবগুলো আমি অ্যাড করাবো না, ঠিক আছে? আমি বুঝে বুঝে অ্যাড করাবো যে এটার সাথে এটা অ্যাড হবে, এটার সাথে এটা অ্যাড হবে। এরকম করে যদি অ্যাড করান তাহলে শেপ বিল্ডারের অ্যাড হলো সবথেকে ভালো, ঠিক আছে? কারণ ওটা ক্লিক করে ড্র্যাগ করে করে দেখাই দিতে হয় যে আমি এই শেপ এই শেপ এই শেপ অ্যাড করাবো। আর যদি মনে করেন যে না, আমি এতগুলো শেপের মধ্যে সবগুলোকেই অ্যাড করাই একটা বানায় ফেলবো, তাহলে তো ভাই আমাকে ওরকম ক্লিক করে ড্র্যাগ করে 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 এতক্ষণ টাইম নষ্ট করার দরকার। তখন আমরা পাথফাইন্ডারের ইউনাইট ইউজ করব। সিলেক্ট করবেন, কি বলছি, অল্টার ধরে কাজ করতে হয়, ঠিক আছে? সো অল্টার ধরে নেবেন, নিয়ে এই ইউনিটের উপর প্রেস করবেন। এই যে দেখেন কাজ শেষ হয়ে গেলে এক্সপান্ড বাটনটা অটোমেটিক্যালি পপ আপ হয়ে যাবে। এখানে এক্সপান্ড করে দেবেন, এই দেখেন এটা একটা হয়ে গেছে। 2 ক্লিকে কাজ শেষ। আর যদি মাল্টিপল শেপস হয় তাহলে কিন্তু শেপ বিল্ডারের ক্ষেত্রে অনেক টাইম লাগতে পারে, ঠিক আছে? যদি অনেকগুলো শেপ হয় তাহলে এই ক্ষেত্রে কাজের আউটপুট সেম, কিন্তু যেটা সুবিধা সেটা ইউজ করব। আচ্ছা, পরের কাজটার নাম হচ্ছে মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্টের কাজটা কি দেখেন, সামনের শেপটা দিয়ে পেছনের শেপটা কেটে যাবে, ঠিক আছে? কি বলছি, সামনের শেপটা দিয়ে পেছনের শেপটাকে কেটে যাবে। এখানে সামনের শেপ হচ্ছে এই গ্রিনটা, এই গ্রিন শেপটা দিয়ে পেছনের শেপ মানে ইয়েলোকেও কেটে ফেলবে। কতটুকু অংশ কাটতে পারবে, যতটুকু অংশ ওর কমন করছে, ঠিক আছে? এবং ও নিজেও কিন্তু থাকবে না, ও চলে যাবে, ঠিক আছে? ও নিজেও আরেকজনকে মারবে, নিজেও মরে যাবে, ঠিক আছে? সো দেখেন শেপ বিল্ডারের শেপ মোডের সবগুলো কাজই আমাদেরকে অল্টার প্রেস করতে ধরতে হবে। অল্টার ধরে কাজ করলাম, দেন এক্সপান্ড করলাম, হয়েছে? চলে গেছে? এটা হলো মাইনাস কি ব্যাক। খেয়াল করেন এই মাইনাস ব্যাকটা অল্টার ধরে যদি না করে, ঠিক আছে? সাপোজ আপনি অল্টার ধরে কাজটা করেন নাই, তাহলে কি কাজটা হবে না? হবে। এই অল্টার না ধরে কাজ করলেও কাজটা হবে, কিন্তু এখানে এক্সপান্ড বাটনটা আসে না, ঠিক আছে? এইটার অসুবিধাটা কি খেয়াল করেন। ধরেন এইটা একটা টেক্সট, রাইট? আর এইটা একটা শেপ। আমি চাচ্ছি টেক্সটটার মতো করে ওই শেপটা কেটে যাবে, শেপটা কেটে যাবে, ঠিক
দেখেন আমি এই দুটাকে ধরে, আমি এটা একটা কপি রাখি হাতে, এই দুটাকে ধরে আমি যখন অল্টার প্রেস করে মাইনাস ফ্রন্ট করব, খেয়াল করেন কি হয়েছে, টেক্সট দিয়ে শেপের অংশটুকু কেটে গেছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এখন যদি বলেন যে না এনজয় ইয়োর লাইফ, এনজয় দ্য লাইফ না লিখবো না, আমি লিখবো হচ্ছে এনজয় ইয়োর লাইফ, ঠিক আছে, এটা এডিট করা যায়, ঠিক আছে, আমি বললাম এনজয় ইয়োর লাইফ, আমি দেখেন টেক্সট এডিট করছি। সি, আপনি যদি এই জিনিসটাকে অল্টার প্রেস না করে কাজ করেন, লাইক আপনি যদি এটাকে মাইনাস ফ্রন্ট করে দেন, তাহলে এটাও কি হয়েছে, এটা যদি মাইনাস ফ্রন্ট করে দেন তাহলে কি হবে, এটা কাটবেই না, ঠিক আছে। কেন কাটে নাই, না কাটার পেছনে কারণ হচ্ছে এইটা শেপ, এইটা শেপ, এইটা শেপ, টেক্সট তো শেপ না, বুঝতে পারছি, ও শেপ দিয়ে শেপকে কাটে, কিন্তু টেক্সট শেপ না, এই কারণে ও কাটে দেয়, বুঝতে পারছি। কিন্তু অল্টার প্রেস করে ধরলে কি করতে পারবে, কেটে ফেলতে পারবে, সেটা টেক্সট ফরম্যাটে থাকা অবস্থাতেই কাটছে, আমি কিন্তু টেক্সটকে শেপ বানাই নাই, বানাইছিলাম, বানাইছি, সো কখনোই এখানে অল্টার ছাড়া কাজ করবেন না, বুঝতে পারছি। আচ্ছা, এরপরের কাজটা কি, এরপরের কাজটা হচ্ছে ছবি দেখলেই বোঝা যাচ্ছে, ইন্টারসেক্ট, অর্থাৎ কমন অংশটুকু থাকবে, আনকমন অংশটুকু চলে যাবে, ঠিক আছে। তো দুটাকে সিলেক্ট করে ধরলাম, অল্টার প্রেস করে করলাম, দেখেন কি হলো, চলে গেল, হ্যাঁ, এরপর এক্সপান্ড করে দেন, এই যে ডান, ঠিক আছে। আর এক্সক্লুডের কাজ হচ্ছে টোটালি উল্টাটা, এক্সক্লুড হচ্ছে পুরো উল্টা কাজটা করে, ঠিক আছে, কমন অংশটুকুই ফেলাই দিবে, আনকমন অংশটুকুকেই রেখে দিবে। সো অল্টার প্রেস করে এক্সক্লুড করে এক্সপান্ড করে দেন, এটা হলো আমার ওয়েটস। এখন ধরেন রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করে এটাকে আমরা এখানে রাখি, সাপোজ এটাই আমার লুক, প্রচুর ডেমো লোগো বানানো হয়, ঠিক আছে, এটাই আমার লুক। আচ্ছা, তাহলে কি হলো, এই চারটা ছিল কিসে, আমার শেপ মুডের কাজ। আর এখন আসেন পাথফাইন্ডার মুডের কাজের ভিতরে। পাথফাইন্ডার মুডের কাজের ভিতরে প্রথম যেটা আছে সেটার নাম হচ্ছে ডিভাইড। ডিভাইড আমরা শেপ বিল্ডার দিয়েও করতে পারি, রাইট। কি করতে হয় শেপ বিল্ডার তৈরি করার জন্য, ক্লিক 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 ক্লিক, ও তো বুঝতেইছে না, তো আসেই নি গল্প, হ্যাঁ বুঝতেছেন, আচ্ছা, ক্লিক 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 করে ডিভাইড করতে হয়েছে, রাইট। এখানে কোনো ক্লিক 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 করা যাবে না, সিলেক্ট করবেন, ডিভাইড বাটনে গিয়ে প্রেস করবেন, বাস ডিভাইড ডান হয়ে গেছে না, ডিভাইড হয়নি, হয়নি, হয়েছে তো, ডিভাইড যেহেতু চাপ দিছি অবশ্যই ডিভাইড হয়েছে। কি করতে হবে এখন, খাতা দেখেন, ঠিক আছে, আনগ্রুপ করতে হবে, শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করেন, এই যে সব টুকরা হয়ে গেছে, ঠিক আছে। আপনি চাইলে কি করতে পারেন, এটারেও লোগো বানিয়ে দিতে পারেন। আচ্ছা থাক, এতগুলো লোগো বানানো লাগবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ডিভাইডের কাজ। এরপরে দেখেন, এরপরেরটার নাম হচ্ছে মার্চ, এরপর এই না সরি মার্চ না, এটার নাম হচ্ছে ট্রিম। এটা একটু খাতায় নোট রাখেন কিন্তু এগুলোর, হ্যাঁ, ট্রিম, ট্রিম, TRIM, ট্রিম। ট্রিমের বিষয়টা হচ্ছে ও নিজে মারবে কিন্তু নিজে মরবে, ঠিক আছে, আরেকজনকে মারবে ঠিকই কিন্তু নিজে মরবে না। তার মানে দেখেন মাইনাস ব্যাক ফ্রন্ট যেটা করতো, ও নিজেও মারছে নিজেও মরছে, রাইট। কিন্তু এ কি করবে, এই ফ্রন্ট শেপটা দিয়ে ও ব্যাক শেপটাকে কেটে ফেলবে কিন্তু নিজে যাবে না, ঠিক আছে, এটা হলো ট্রিম, ওকে। সো দেখেন আমি যদি এই দুটাকে ধরে নিয়ে ট্রিমে প্রেস করি, শিফট কন্ট্রোল জি, পিছনের অংশকেও কেটে ফেলছে,
কিন্তু ও নিজে জানে, বুঝতে পারছি? এগুলো কিন্তু শেখার সময় মনে হয় ও আচ্ছা এটা কাজ, ও আচ্ছা সমস্ত, কিন্তু এগুলো প্র্যাকটিক্যালি কাজে লাগানো যদি ভালো মতো প্র্যাকটিস না থাকে মাথায় আসবে না। যে এই জায়গাতে তো আমি ট্রিম করতে পারি, এই জায়গাটাতে তো আমি ক্রপ করতে পারি বা ডিভাইড করতে পারি এটা দিয়ে, ঠিক আছে? এই জিনিসটা তখন ইনস্ট্যান্ট মাথায় আসবে না, সো প্র্যাকটিস করতে হবে এটা, হ্যাঁ? আচ্ছা, তাহলে গেল ট্রিমের কাজ। এইবারে আমরা দেখব মার্জ, MERGE, মার্জ। পরেরটা ক্লিক করলাম, শিফট কন্ট্রোল জি দিলাম। দেখেন তো এটা ছিল ট্রিম, এটা হলো মার্জ। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য দেখা যায়? দেখা যায় না। সফটওয়্যারওয়ালার কি মাথা খারাপ হয়ে গেছে? একই কাজ দুবার দিয়ে দিছে? তাও তো হয়নি। তাহলে মার্জ আর ট্রিম একই রকম কাজ করে। মার্জ এবং ট্রিম একই রকম কাজ করে, কিন্তু একটা কিন্তু আছে। কিন্তুটা কি? যদি আপনি সেম কালার দুইটা দিয়ে দেন, লাইক সেম কালার করে দিয়েছি আমরা দুইটা। দেখেন এটা একটা শেপ, এটা একটা শেপ, হ্যাঁ? আর এটা না, এদিকে ওভারল্যাপ হয়নি, এদিক থেকে দিই। ঠিক আছে, এটা একটা শেপ, এটা একটা শেপ, হ্যাঁ? আর এটা উপর থেকে কাটবে। এই দেখেন এইটাকে যদি আমরা মার্জ করি, শিফট কন্ট্রোল জি, এই একটা পার্ট, এটা একটা, সেম কালার কেও মার্জ করে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? ট্রিমের মতোই কাজ করে মার্জ, কিন্তু মার্জ কি করে? সেম কালারকে মার্জ করে। ওকে, তারপরে দুইটা খুব বেশি একটা কাজে লাগে না। তারপরে দুইটা হচ্ছে একটা ক্রপ আর একটা হলো আউটলাইন। ক্রপ যদি করেন তাহলে এখানে আমি ক্রপ করে দেখাচ্ছি। কমন অংশটুকু থাকবে, দেখতে মনে হয় কমন অংশটুকুই আছে, কিন্তু এইখানে একটা শেপ আছে যেটা আপনার কালারটা চলে যায়, লাইক এই যে আনগ্রুপ করে নেই, শিফট কন্ট্রোল জি, ঠিক আছে? এই যে ক্রপের কাজ হচ্ছে এটা, কমন অংশটুকুকে রাখবে ও ক্রপ করে নেবে, লাইক এইখান থেকে এইখানে যে অংশটুকু ছিল ও কমন অংশটুকুকে তাই ক্রপ করতে, দেখেন বুঝতে পারছি? এখানে একটা শেপ ছিল না, এই যে শেপটা যে ছিল, এই শেপটা তো পুরাটাই আছে, এই পুরাটাই আছে, কিন্তু ওর কমন অংশটুকুকেও খালি ক্রপ করে নিয়ে আসে, কিন্তু এটার কালার চলে যায়, যার কারণে বোঝা যায়। লাস্ট যেটা, লাস্ট না, এইটা আরেকটা, এটা হচ্ছে আউটলাইন করা। এটা যদি আপনি আউটলাইন করেন, এই সবগুলো আউটলাইন হয়ে যাবে এবং প্রত্যেকটা ডিভাইড হয়ে যাবে, একটার সাথে আরেকটা কাটাকাটি হয়ে যাবে। প্রত্যেকটা ডিভাইড হয়ে গেছে। এটা খুব বেশি কাজে তেমন একটা লাগে না। এটা কি ম্যাডাম? আউটলাইন। আউটলাইন। যেটা কাজে লাগে সেটা হচ্ছে এইটা, পরেরটা। মাইনাস ফ্রন্ট শিখছি না, কি করে মাইনাস ফ্রন্ট? সামনেরটা দিয়ে পেছনেরটাকে কাটে, নিজেও চলে যায়। আর এইটা হচ্ছে মাইনাস ব্যাক, পিছনেরটা দিয়ে সামনেরটাকে কাটে, ঠিক আছে? মাইনাস ব্যাক কি করে? পেছনেরটা দিয়ে সামনেরটাকে কাটবে, কিন্তু ও নিজেও মরে যাবে, ঠিক আছে? তো মাইনাস ব্যাক যদি দেই, দেখেন পিছনের শেপটা দিয়ে সামনের শেপটাকে কেটে দিছে এবং পিছনের শেপটাও কিন্তু চলে গেছে, বুঝতে পারছি? এই হলো আপনাদের শেপ পাথফাইন্ডার, ঠিক আছে?
সো এগুলো হলো পাথফাইন্ডারের কাজ, এবং পাথফাইন্ডার অবশ্যই 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 ভালো করে প্র্যাকটিস করবেন। এটা লোগো ডিজাইন করতে গেলে প্রচুর লাগবে, ঠিক আছে? লোগো যদি করতে চান প্রচুর কাজে দেবে পাথফাইন্ডার, ঠিক আছে? এরপরে কি টপিক ছিল? আচ্ছা, শেপ বিল্ডার তো আমি দেখাই দিছি। কেন? আচ্ছা আম্মান যান, অসুবিধা নেই। হোমওয়ার্ক করেছেন? ঠিক আছে। এরপরে দেখেন কি, এরপরে আমরা দেখব হচ্ছে স্ট্রোক প্যালেট, ঠিক আছে? স্ট্রোক প্যালেটটার মূল কাজটা হলো স্ট্রোককে নিয়ে বিভিন্ন রকমের খেলাধুলা করা, ঠিক আছে? স্ট্রোকের উপরেও বিভিন্ন রকমের কাজ করে। চলেন দেখি। সাপোজ ধরেন আমি এরকম একটা স্ট্রেট লাইন আঁকাইলাম, কালারটা স্ট্রোকে দিলাম, এটাই তো একটা স্ট্রোক নাকি? এখন যদি আপনি স্ট্রোক প্যালেট আনতে চান, উইন্ডো থেকে স্ট্রোক প্যালেটকে নিয়ে আসতে হবে, কন্ট্রোল F10। এটা মাঝে মাঝে সবগুলো অপশন শো করায় না। শো অপশনের জন্য এই যে হ্যামবার্গার মেনুর ভিতরে যাইতে হবে, ক্লিক করবেন, এই দেখেন শো অপশনস বলতেছে, এটাতে ক্লিক করবেন, এখন সবগুলো অপশনও কি করে দিবে, শো করাই দেবে। এইবারে আসি একটু ডিটেল আউট। খেয়াল করেন, প্রথমে আছে স্ট্রোকের ওয়েট। ওয়েটটা কি? স্ট্রোকটা কতখানি মোটা হবে, ঠিক আছে? কতটুকু চিকন হবে। আপনি যদি কমায় দেন তাহলে কি হবে? চিকন হবে। যদি মোটা করে দেন তাহলে কি হবে? মোটা হবে। যদি জিরো করে দেন তাহলে কি হবে? স্ট্রোকে কালার থাকবে না, কিন্তু পাত থাকবে। বুঝাতে পারছি কি কথাটা আমি? আচ্ছা, আমি আপাতত একটু মোটা করে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। এটাই কিন্তু শেপ না, এটা একটা স্ট্রোক। এরপরে খেয়াল করেন, ক্যাপ আছে। ক্যাপ আমরা মাথায় ক্যাপ করি না? স্ট্রোকও ক্যাপ করে, কিন্তু সমস্যা হলো দুটো মাথা, এ সাইডেও মাথা, এ সাইডেও মাথা। এইটা ক্যাপের নাম হলো বাট ক্যাপ। যেখানেই পাত শেষ ওইখানেই ওর ক্যাপিং। পাতও এখানেই শেষ, ওর ক্যাপিংও এখানেই শেষ, ঠিক আছে? রাউন্ড ক্যাপ দেখেন, পাত এখানে শেষ কিন্তু ক্যাপিংটা গোল হয়ে লেগে গেছে দুই মাথাতে, ঠিক আছে? আবার দেখেন, আপনি যদি প্রজেক্টিং ক্যাপ দেন তাহলে কি হবে? পাতটা ভেতরেই থাকবে, পাত কিন্তু বাইরে নাই। কিন্তু ডিফল্ট ভাবে কিন্তু আমরা সবসময় কি ক্যাপ ইউজ করি? বাট ক্যাপই ইউজ করি। আমার সাথে করিয়ে না, দেখেন, একটু দেখে নেন, তারপরে করতে দিব। আমরা যদি কর্নার তৈরি করি, লাইক ধরেন এরকম একটা কর্নার বানাচ্ছি, এটা কি কর্নার না? ক্যাপিং এই পাশ, ঠিক আছে? আর এইটা জয়েন্ট, এটা কর্নার, ঠিক আছে? আপনি যদি এটাকে রাউন্ড করতে চান ক্যাপিং, তাহলে যে রাউন্ড ক্যাপ করে দিলে দেখেন দুইটা মাথা গোল হয়ে গেছে। কিন্তু যদি কর্নারটাকে গোল করতে চান তাহলে যে কর্নারের ভিতরে কি আপনাকে রাউন্ড জয়েন্ট দিতে হবে। এই দেখেন এবার এটা হয়ে গেছে, বুঝতে পারছি আমি? হ্যাঁ, এটা বেভেলও করা যায়। এই যে এটা দিতে দেন, এটা বেভেল হবে, এটাকে বলে বেভেল জয়েন্ট। আমরা নর্মালি মিটার জয়েন্টে থাকি, ঠিক আছে? মিটার জয়েন্টে থাকি, বাট ক্যাপে থাকি, এগুলো হলো নর্মাল, ডিফল্ট ভাবে এগুলোতেই থাকি আমরা। হ্যাঁ, কিছু না বুঝলে আমাকে বলিয়ে। এটা উইন্ডো থেকে স্ট্রোক প্যালেট সবসময় উইন্ডো থেকে আসে। আচ্ছা, এরপরে দেখেন ক্যাপ গেল, কর্নার গেল, এবার আসে হলো স্ট্রোকের অ্যালাইন। আমি একটা রেক্টেঙ্গুলার শেপ আঁকালাম। বলেন তো পাত কোন দিক দিয়ে গেছে? সেন্টার দিয়ে গেছে না? তাহলে এইটা হলো সেন্টার অ্যালাইন। এই দেখেন, খেয়াল করে, অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, ঠিক আছে? যদি এটাকে আমি ইনসাইড করে দেই তাহলে কি হলো? এই যে পাত সব বাইরে চলে আসলো, কালার সব ভেতরে ঢুকে গেছে। বুঝতে পারছি?
যখন আমি ইনসাইড অ্যালাইন করে দিব পাত বাইরে থাকবে, কালার পুরোটাই ভেতরে চলে যাবে। আবার যদি আমি আউটসাইড অ্যালাইন দিই তাহলে দেখেন পাত ভেতরে, রং পুরোটাই বাইরে চলে আসছে। ঠিক আছে, সেন্টারটা কিন্তু ডিফল্টভাবে থাকে। আমরা যে রবির লোগো করছিলাম খেয়াল আছে, এই রবির লোগোতে আপনারা পেন টুল দিয়ে এখন সুন্দর মতো স্ট্রোক দিতে পারবেন, বর্ডার ধরে 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 আঁকাবেন। কিন্তু দেখবেন একটা জায়গায় গিয়ে কালার ওভারল্যাপ হয়ে গেছে, আপনার স্ট্রোকের কালার আপনার শেপের কালারের উপরে উঠে গেছে। ঠিক আছে, এটাকে কিভাবে ঠিক করতে হয়, এটাকে ঠিক করে আগামী ক্লাসে আমাকে করে দেখাবেন। পদ্ধতি আমি এর মধ্যে শিখাই দিচ্ছি। ঠিক আছে, এটা হলো বুদ্ধির কাজ। দেখবো এখন ব্রেন স্টর্মিং কতটুকু হয় আপনাদের। ঠিক আছে, সো রবির লোগোটা উইথ স্ট্রোক কালার। ঠিক আছে, একটা সাদা স্ট্রোক বর্ডার লাইন আছে, একটা সাদা উইথ বর্ডার আপনাদেরকে করে দেখাতে হবে। এটা অনেকভাবে করা যায়, অনেক ইজি ট্রিক্স আছে, কিন্তু করে দেখাবেন এবং আমি নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবো কে কীভাবে করছেন। ওকে, এরপরে দেখেন আমি এই লাইনটাকে একটু বড় করি। আমরা যে বিভিন্ন রকমের ফর্ম ফিল আপ করি না, ফর্ম ফিল আপ করি, তো ফর্ম ফিল আপের জায়গায় এক জায়গায় কী থাকে, আপনার নাম নেম দিয়ে ডট 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 বা ড্যাশ 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 লাইন দেওয়া থাকে। সো এই জিনিসগুলো কিন্তু ইলাস্ট্রেটরই ডিজাইন করে, বুঝতে পারছি? ওই ড্যাশ ড্যাশ লাইন ডট ডট লাইন এগুলো কিন্তু নর্মালি ওয়ার্ডের জিনিস না। যখন ম্যাসিভ আকারে প্রিন্ট আউট হয় তখন এগুলো ওয়ার্ডে করে না। ঠিক আছে, ওয়ার্ড দিয়েও করা যায়, কিন্তু এটা এগুলো দিয়ে বেশি ডিজাইন হয়। ঠিক আছে, সো এইখানে তাহলে এই ড্যাশ লাইনটা কীভাবে করবো, ড্যাশ 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 ড্যাশ, এই যে দেখেন ড্যাশ লাইন অন করে দেবেন, এই যে ড্যাশ 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 হয়ে গেছে। ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ, মানে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এক একবার ড্যাশ এক এক রকম, এক একবার গ্যাপ এক এক রকম। ঠিক আছে, সো একটু যদি আমি দূর থেকে দেখাই তাহলে মানে ভালো বুঝবেন। হয়েছে ড্যাশ লাইন। আপনার যদি মনে হয় আমি গ্যাপ আরও কম রাখবো তাহলে আপনি গ্যাপ কমায় দেন, 2 পিটি করে দিচ্ছি, গ্যাপ কমে গেছে। আপনি ড্যাশ আরও কম রাখবেন, ঠিক আছে, এটাকে আপনি 6 পিটি করে দেন, এই দেখেন। ঠিক আছে, বুঝতে কি পারছি আমি? ঠিক আছে, ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ। এরপরে ধরেন আপনি একটা অ্যারো সাইন দিতে চাচ্ছেন, লাইক ধরেন আমি এটারে এরকম রাখলাম, এটাতে আমি একটা অ্যারো সাইন দিতে চাচ্ছি, অ্যারো অ্যারো। এটাকে না দিয়ে ধরেন একে আমি একটা অ্যারো দিতে চাচ্ছি। আর অ্যারোটা কিভাবে দিব, এটাকে সিলেক্ট করে ধরবেন, এই যে অ্যারো হেডস, এই যে হেড দিবেন, এই যে বুঝতে পারছি? আর এইখানে অনেক টাইপের অ্যারো হেডস আছে, আপনার যেটা পছন্দ লাগে আপনি সেটা দেন, কোনো সমস্যা নাই। আবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, যে কাটার ইয়া থাকে না, যে এই জায়গা থেকে বরাবর কাটবেন, হ্যাঁ, এই সাইনও কিন্তু এখানে আছে, কাছের সাইন। ঠিক আছে, এটার পিছনে আবার অন্য কিছু আপনারা চাইলে দিতে পারেন, লাইক এই। ঠিক আছে, বুঝতে পারছি? এগুলো হলো অ্যারো হেডস। যদি আপনি না দিতে চান তাহলে কি করতে হবে, এদিক থেকে গিয়ে উপরে নান, এটাকে নিয়ে গিয়ে উপরে নান দেওয়া আছে, শেষ। ঠিক আছে, এইবারে দেখেন আরো একটা মজার জিনিস, সেটা হলো যে এইখানে কিছু প্রোফাইল অটোমেটিক তৈরি করা আছে। দেখেন আমি যদি এইটা দিই, এটার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। সি, আমি যদি এটা থেকে এটা দিই, দেখেন এটা ডিজাইন আবার চেঞ্জ হয়ে যাবে। আবার যদি এখান থেকে মনে করেন এটা দিই, দেখেন এটা ডিজাইন চেঞ্জ হয়ে গেল। সো আমি যদি এখন বলি যে আমি এটা কি এনজয় ইওর লাইফ, এটা একটা কোনো ট্রাভেল এজেন্সি, এবং এখানে এসে বলতেছি বুক নাও। ঠিক আছে, এনে লিখে থাকবে মাঝখানে বুক নাও, এবং এখানে এখানে আমি শেপ ইউজ করবো একটা, এই শেপটাতে মনে করেন শুধুমাত্র স্ট্রোকে কালার দিছি,
এখন যদি নর্মাল রেখে দেন ইজ গুড টু গো, কোনো ইস্যুস নাই। কিন্তু এর থেকে যদি আপনারা এরকম করে একটু রেখে দেন, একটু ডিফারেন্ট ফিল তৈরি হবে। দ্যাটস ওকে। এটাকে যদি আপনি মনে করেন আর একটু চিকন করে দিবেন, দিতে পারেন। ঠিক বুঝাতে পারছি বিষয়টা আমি? এখন দেখেন, এই তো গেল আমাদের স্ট্রোক প্যালেট। এবারে আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো পাথফাইন্ডার দিয়ে একটা লোগো বানায় দেখাবো, যে লোগোটা আপনারা সবাই চেনেন, গুগল ক্রোম। ঠিক আছে, এখন আমরা গুগল ক্রোম লোগো বানাবো। এরপরে আপনাদেরকে আমি করতে দেবো। আচ্ছা, ক্রোমে গিয়ে ক্রোমের ছবি নিয়ে আসি, দাঁড়ান। হ্যাঁ, দেওয়া যায়। দেন আচ্ছা, ক্রোমের সব থেকে নর্মাল লোগোটা নেবেন। এটা হলো সবচেয়ে নর্মাল, কোনো 3D 4D 6D 8D নেওয়ার দরকার নাই। ঠিক আছে, নর্মালি এটাকে কি করে নিব, আমি একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিচ্ছি। আমার সাথে কেউ করবেন না, করলে পারবেন না। ঠিক আছে, আগে সবাই মনোযোগ দিয়ে দেখেন, তারপর এটা আপনাদেরকে আজকে করতে দেবো, এটাই আপনাদের কাজ। আসছে, খেয়াল করেন এইখানে মূলত কি আছে। এটা একটা সার্কেল, যেটা 3টা টুকরা করা। অবশ্যই 3টা টুকরা আছে, আদারওয়াইজ 3টা কালার দেওয়া যাওয়ার কথা না। সাদাটাও একটা সার্কেল, নীলটাও একটা সার্কেল, রাইট? তার মানে এখানে সার্কেল কয়টা? 3টা। তাহলে আমি প্রথম কাজ শুরু করব কি দিয়ে? সার্কেল দিয়ে। শিফট আর অল্টার ধরে আমি প্রথমে একটা শেপ নিয়ে নিলাম, সার্কেল। কালার কি দিব? আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিন। ঠিক আছে, মনে আছে কপি পেস্ট করা শিখছিলাম? কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট, মনে আছে? এখন আমরা শিফট আর অল্টার ধরে এটাকে আমি চোখের আন্দাজে ছোট করতেছি, সাদাটার সমান। আইড্রপার দিয়ে দেখাই দিচ্ছি এই সাদাটা হলো আমার এর পরের কালার। ঠিক আছে, আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট, আবার শিফট আর অল্টার প্রেস করে ধরে এটাকে আবার ছোট করতেছি, কালার দিচ্ছি নীলটা। এতটুকু সবাই বুঝছি? আচ্ছা, এরপরে দেখেন এই নীল আর সাদার যে অংশ, এইটার মধ্যে কি আর কোনো কাজ আছে আমাদের? কোনো কাজ নাই। তাহলে এই নীলটা আর এই সাদাটা, শিফট ধরে সাদাটাকে ধরলাম, নীলটাকে সিলেক্ট করছি, শিফট ধরে সাদাটাকে সিলেক্ট করছি, করে কন্ট্রোল 2 দিয়ে এদের দুজনকে দিলাম লক করে। এদের পজিশন কি হয়ে গেল? লক হয়ে গেল। এখন আনলক আছে কে? শুধু রেডটা। কেন রেডটাকে আনলক করে রাখছি? কারণ ওই শেপটাকে আমার 3টা টুকরা বানাইতে হবে। ক্রোম লোগো বানানোর ক্ষেত্রে সেন্টার পয়েন্টকে মেজার করা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কার সেন্টার? এই রেডের সেন্টার। ঠিক আছে, এই শেপটার সেন্টার। কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম, সবাই এখন থেকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করে। রুলার নিয়ে আসলাম, শেপটাকে সিলেক্ট রাখবেন, তাহলে বাউন্ডিং বক্সটা আসবে, তাই না? বাউন্ডিং বক্সটা আসতেছে, উপর থেকে গাইড টান দিবেন। এই দেখেন বাউন্ডিং বক্সটা থাকার কারণে আপনি এখানে দেখতে পাবেন, এই বরাবর নিয়ে এসে ছেড়ে দেন। ঠিক আছে, আবার এই শেপটাকে সিলেক্ট করে ধরেন, এইবারে এই পাশ থেকে টান দেন, টান দিয়ে এই যেখানে সেন্টার হবে, যেখানে এখানে নিয়ে এসে ছেড়ে দেন। পাইছি আমরা সেন্টার। রাইট ক্লিক করে গাইডগুলোকে লক করে দেন, গাইড লক থাকতে হবে। ওকে, তাহলে দেখেন এইটা রেড এবং এইটার আমি সেন্টার আইডেন্টিফাই করে ফেলছি। ওকে, এরপরে কাজ হচ্ছে পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে কি করব? এই সেন্টারের ভিতরে গিয়ে একটা ক্লিক দেব। ঠিক আছে,
সাদার যে মাথাটা আছে এই মাথায় ইন্টারসেক্ট লেখা উঠবে, স্মার্ট গাইড অন করা। এখানে গিয়ে একটা ক্লিক দেব, শিফট ধরে এই পাশে একটা ক্লিক দেব। ফিলে কালার দেওয়া আছে রেড, ফিলটাকে বন্ধ করে দিয়ে আমি স্ট্রোকে কালার দিতেছি এবং ব্ল্যাক কালার দিতেছি যাতে আমি দেখতে পাই। ক্লিয়ার? খেয়াল করেন কি বানাইছি আমি। এই যে সেন্টার থেকে শুরু করে এখানে একটা এরকম একটা এল এর মতো বানাইছি। বাইরে ক্লিক করবেন, খুবই ইম্পর্টেন্ট ট্রিক্স এটা, ঠিক আছে? এটা না করলে কাজ হবে না, কিন্তু ভুল হবে, ঠিক আছে? এরপরে আবার সিলেক্ট করে ধরবেন। রোটেট টুল খেয়াল আছে সবার? আচ্ছা, খেয়াল করেন আমার রেডটা কিন্তু এই বরাবরই কাটা, মিলছে? হ্যাঁ, এইটাকে যদি আর দুইবার ঘুরাইতে পারি তাহলে এটার মতোই হয়ে যাবে, বুঝতে পারছি? তাহলে আমার ঘোরানোর জন্য কোন টুল হেল্প করবে? রোটেট টুল। রোটেট টুল নিয়ে এই যে এটার যে সেন্টার পয়েন্ট, অল্টার প্রেস করে এটার উপরে ক্লিক মারব। ক্লিক মারার পরে রোটেট আসছে, আমার লাগবে 360 ডিভাইডেড বাই কত? 3। গুড। প্রিভিউটা অন করে দেখবেন, ডানটি যদি সেন্টার থেকে নড়ে তার মানে আপনারটা হয়েছে, আর যদি ডানটি খালি উপরেই খালি এরকম ফুট করে তাহলে বুঝবেন আপনারটা হয় না, ঠিক আছে? সো আমারটাও হয়েছে, আমি দিব কপি। ওকে, কপি দেওয়ার পরে আবার এটাকে যুক্ত করতে হবে আমাকে, কন্ট্রোল ডি। ওকে, ডান। বুঝতে পারছি এতটুকু সবাই? কারো কোনো কনফিউশন এতটুকুর মধ্যে? দেখেন তো একটু রিভাইজ করে মনে আছে কিনা সব কিছু, কি কি করলাম। প্রথমে সার্কেল নিয়েছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ছোট করলাম, কালার দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ছোট করলাম, কালার দিলাম, দিয়ে সাদা আর নীলটাকে ধরে কি করেছি? লক করে নিছি। রেডটাকে ধরে রেডের সেন্টার বের করছি আমরা রুলার দিয়ে, তাই না? রুলার আর গাইড দিয়ে। এরপরে পেন টুল দিয়ে এল আঁকাইলাম, এলটাকে আমার রোটেট টুল দিয়ে দুবার ঘুরাইছি। এরপরে এই পুরোটাকে সিলেক্ট করে, এরা কিন্তু লক, সো এরা কাটবে না, লক থাকবে, হাইট থাকবে, ওরা কাটবে না, ঠিক আছে? পুরো জিনিসটাকে সিলেক্ট করে আমি যে কোনোটা দিয়ে, পাথফাইন্ডার মনে হলে পাথফাইন্ডার, শেপ বিল্ডার মনে হলে শেপ বিল্ডার, ঠিক আছে? আমি পাথফাইন্ডার যেহেতু আজকে দেখাচ্ছি, সো আমি পাথফাইন্ডার দিয়ে কেটে দেখাচ্ছি। পাথফাইন্ডার থেকে আমি ডিভাইড নিব, ঠিক আছে? এই যে কেটে গেছে, এক ক্লিকে কাজ শেষ। আর যদি শেপ বিল্ডার দিয়ে করতাম তাহলে কি হতো? ক্লিক 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 করে আসতে হতো তিনটা। শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ, আনগ্রুপ করার পরে এখন ধরে ধরে কালার বসান। আর আপনার কাছে মনে হতে পারে ও এ কি হলো, মাঝখানেরগুলো আছে, ঠিক আছে? ওকে যেহেতু আমরা কাজ করছি, ও এখন সবার উপরে চলে আসছে। সো এই তিনটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করলে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করব। তার আগে শিফট কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নিলাম সব কিছু। আনলক করে নিয়ে এটাকে আমি অ্যারেঞ্জ করে পিছনে দিয়ে দিলাম, সেন্টার ব্যাক ডান। শেষ। করেন, সবাই করেন। এখন মাথা মনে করে 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 এই পুরো লোগোটা বানাতে ফেলবেন, ঠিক আছে? জাস্ট নিজের সাথে নিজে কনভারসেশন করে বানাবেন, ওকে? ইচ অ্যান্ড এভরি ওয়ান। আচ্ছা, অ্যালাইনের বিষয়টা কি? আমরা এখন সবাই এদিকে, অ্যালাইন খুব গুরুত্বপূর্ণ, পড়েন, বুঝতে হবে। এখানে যেটা হবে সেটা হলো আমরা পাওয়ার পয়েন্টে অ্যালাইন করছি। পাওয়ার পয়েন্টের অ্যালাইন এখানকার অ্যালাইনের মধ্যে তো অনেক পার্থক্য, বিষয়টা তা না, ঠিক আছে? অ্যালাইনের মেইন কনসেপ্ট সেম, কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে দুইটা। একটা হলো তুমি কার সাথে অ্যালাইন করতে চাচ্ছ, অ্যালাইন টু হোয়াট, ঠিক আছে? অ্যালাইন টু হোয়াট, কার সাথে অ্যালাইন করতে চাচ্ছ। আরেকটা হলো অ্যালাইন টু হাউ, মানে অ্যালাইন হাউ, কিভাবে তুমি অ্যালাইনটা করতে চাচ্ছ, ঠিক আছে? ধরেন আমি এখন এই ক্রোম লোগো যেটা বানালাম এটাকে অ্যালাইন করে দেখাবো। আনলক গাইড, এটাকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম, ওকে? এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে আমি ছোট করে নিচ্ছি,
আর এটাকে টাকা নিয়ে এটা ফেলা দেন। একটু সবাই এদিকে অ্যাটেনশন দেবেন। দেখেন এইটাকে আমি অ্যালাইন করাইতে চাই। অ্যালাইনের জন্য আপনি সিলেকশন টুলকে থেকেও যদি অবজেক্টকে সিলেক্ট করেন, এই যে উপরে অ্যালাইনের অপশন পাবেন, ঠিক আছে? যদি এখন কারো এই অ্যালাইনের অপশনগুলো বুঝতে ধরতে অসুবিধা হয়, তাহলে ডিরেক্ট উইন্ডো থেকে অ্যালাইনের প্যালেটও আছে, অ্যালাইন প্যালেট নিয়ে আসতে পারেন, ঠিক আছে? এটা হলো অ্যালাইনের প্যালেট। দেখেন প্রথমে যেটা আছে এটা হলো অ্যালাইন টু আর্টবোর্ড। আর্টবোর্ড কোনটা? এইটা হলো আমার আর্টবোর্ড, সাদাটা হচ্ছে আমার আর্টবোর্ড। আপনি এটাকে সেন্টার রাইটের অ্যালাইন করেন, সেন্টার অ্যালাইন করেন, লেফটে অ্যালাইন করেন, টপে করেন, বটম মিডলে করেন, সেন্টারে বটমে করেন, ঠিক আছে? এগুলো কিন্তু সেম, এগুলো আমরা শিখে আসছি, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হলো ধরেন এখানে আমি অনেকগুলো বানালাম, ঠিক আছে? এখন আমি এই তিনটাকে ধরতেছি, তাহলে কি হচ্ছে এই তিনটাকে আমি কিভাবে অ্যালাইন করাইতে চাই। যদি আমি আর্টবোর্ডের সাথেই অ্যালাইন করাইতে চাই তাহলে অ্যালাইন টু আর্টবোর্ডই থাকবে, বুঝতে পারছি? কিন্তু যদি এই সিলেক্টেড এরিয়ার মধ্যে লাইক এই যে বাউন্ডিং বক্সটা আছে, এই বক্সের যদি আমি মনে করেন এই পাশটাতে সবাইকে অ্যালাইন করাতে চাই, তাহলে বাউন্ডিং বক্সের এটা কোন সাইড? রাইট সাইড, রাইট? এইটা হয়ে যাবে তখন সিলেক্টেড অবজেক্ট। পরেরটা অ্যালাইন টু সিলেক্ট, অ্যালাইন টু সিলেকশন, ঠিক আছে? এটাতে ক্লিক রাখবেন, রেখে কোন দিকে অ্যালাইন করতে চাচ্ছি? রাইটে অ্যালাইন করতে চাচ্ছি, তাহলে রাইটে অ্যালাইন করেন, এই দেখুন সব রাইটে চলে আসছে, ঠিক আছে? এটা হলো এক রকমের অ্যালাইন। আরেকটা অ্যালাইন হচ্ছে ধরেন এটাকে আমি এই জায়গায় রাখলাম, ঠিক আছে? এখন আমি তিনটাকে সিলেক্ট করে ধরলাম, ধরার পরে আমার কাজ হচ্ছে এর পজিশনকে ঠিক রাখা, এর সেন্টারে সবাই আসবে। কি বলছি? এর পজিশন লক থাকবে, এর সেন্টারে সবাই আসবে, এইটাকে বলা হয় এর পজিশন। যদি আমি যদি অ্যালাইন টু সিলেকশন রেখে সেন্টার দেই তাহলে কিন্তু বাউন্ডিং বক্সের সেন্টারে আসবে, এই বরাবর আসবে। কিন্তু আমি যদি এর সেন্টার করতে চাই তাহলে একে আমাকে বুঝাইতে হবে কম্পিউটারকে যে তুমি আরেকটা আলাদা কিছু একটা স্পেশাল, ঠিক আছে? এই স্পেশাল জিনিসটার নাম হচ্ছে কি অবজেক্ট। এটাকে আমরা কি বলি? কি অবজেক্ট। তার মানে এটাকে আমার কি অবজেক্ট বানাইতে হবে। কি অবজেক্ট কেমন করে বানায়? যতগুলোকে আপনি অ্যালাইন করবেন সবগুলোকে আগে সিলেক্ট করে ধরতে হবে, যাকে আপনি কি অবজেক্ট বানাইতে চান ওর উপরে গিয়ে একটা ক্লিক করতে হবে। খেয়াল করেন, ও সবগুলোকে সিলেক্ট করছি, ওর উপরে গিয়ে একটা কি করছি? ক্লিক করছি, ওর একটা মোটা বাউন্ডারি চলে আসছে, রাইট? ব্লু কালারের মোটা বাউন্ডারি চলে আসছে। এখন কম্পিউটার বুঝবে ও হচ্ছে আমার কি অবজেক্ট। আমি যদি এখন সেন্টার মারি তাহলে ওর বরাবরে সবাই চলে আসবে। বুঝতে পারছি বিষয়টা? এটাই পার্থক্য, আর অন্য কোনো পার্থক্য তেমন একটা নাই। সো কি বললাম? তাহলে অ্যালাইন কার সাথে করা যায়? আর্টবোর্ডের সাথে করা যায়, সিলেক্টেড অবজেক্টের মধ্যে করা যায়, আবার কোন সিলেক্টেড অবজেক্টের মধ্যে কোনো একটা অবজেক্টকে কি অবজেক্ট বানাও করা যায়। ঠিক আছে? আজকে যদি খুব বেশি মাথায় না ঢোকে, পেরেশানির কোনো কারণ নাই। যখন আমরা কাজগুলো প্র্যাকটিক্যালি করব তখন এগুলো ইনশাআল্লাহ মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এরা তিনজন লাইন তো ঠিক রাখছে, লাইন তো ঠিক রাখছে কিন্তু মাঝখানের গ্যাপিং গুলো ঠিক নাই। এইটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। এটা আমি শিখাইছিলাম। ডিস্ট্রিবিউশনের অংশটা কোথায় পাবেন? এই যে নিচে ডিস্ট্রিবিউট স্পেসিং। যদি আপনার এটা আইকন দেখে বুঝবেন, যদি আপনারগুলো এরকম 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 থাকে তাহলে আপনার মধ্যে এই ডিস্ট্রিবিউট হবে, আর যদি লম্বা লম্বি এভাবে থাকে তাহলে এই ডিস্ট্রিবিউট হবে। যারা দেখে বুঝাই দেবেন হরিজন্টাল ডিস্ট্রিবিউট হবে না ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে? এই দেখে ডিস্ট্রিবিউট ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? এই হলো আমাদের মোটামুটি কি অ্যালাইন, ঠিক আছে? পারা যাবে না? অ্যালাইনের যে পার্টটুকু, এই পার্টটুকু আমি আরও প্র্যাকটিক্যালি বুঝাবো যখন আমি কাজ করব, অবজেক্ট মানে প্রজেক্ট যখন বানাবো তখন মূলত আমার এটার কাজটা বেশি বুঝাইতে সুবিধা হবে।
ঠিক আছে, এখন শুধু জেনে রাখলেন যে কোনটা দিয়ে করে কি হইতে পারে, বুঝতে পারছি? আচ্ছা, 19 মিনিট টাইম আছে না? আচ্ছা দেখি তাহলে আর কি বানানো যায়। আচ্ছা, রাস্টার টু ভেক্টর আমি আপনাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? আচ্ছা আজকে আচ্ছা আজকে তাহলে আমি আর একটা জিনিস একটু শিখাই দিই। হ্যাঁ, একটু, এই ক্লাসটা অনেক লম্বা, এই 9 নাম্বার ক্লাসটা অনেক বড়। আজকে যেহেতু টাইম আছে, 9 নাম্বার ক্লাসের একটু টান দিই, নয়তো শেষ করে দেয় না এই ক্লাসটা। খালি বেশি কিছু না, এই যে ওয়ার্কিং উইথ ইমেজের একটু পার্ট দেখাই দেব। দেখেন কি বলতেছে, প্লেসিং ইমেজ ফ্রম আদার আর্টওয়ার্ক ইনটু ইলাস্ট্রেটর। আমি আদার কোনো জায়গা থেকে ইলাস্ট্রেটরে কি আনবো, ছবি আনবো। ঠিক আছে, সাপোজ ধরেন আপনি এখানে একটা ট্রাভেলের ছবি আনবেন। ট্রাভেলের ছবি আনার জন্য দুইটা ভাবে আনা যায়, একটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ, আর একটা হলো প্লেস করা। এটাও আমি এই পাওয়ার পয়েন্টে বলছিলাম খুব সম্ভবত। ড্র্যাগ এন্ড ড্রপ করে আনা যায়। সো আমরা কি করতেছি, আমরা যেহেতু এটা কালার তো দিছি ইয়েলো, ইয়েলো কালার তো ট্রাভেলের সাথে যায় না। আচ্ছা, এটা কালার চেঞ্জ করে দিই। ড্র্যাগ এন্ড ড্রপ ছাড়া আরেকটা জানি কি বলবেন? প্লেস, হ্যাঁ, প্লেস। প্লেস তো বলেছি। আচ্ছা দেখাচ্ছি, আমি দেখাই। ধরেন আমি এখানে একটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছবি নিয়ে আসবো। সো আমি এখানে যাই, আনস্প্ল্যাশে যাই, এবং অবশ্যই কখনোই কিন্তু আপনারা ছবিগুলো র্যান্ডমলি যে কোনো জায়গা থেকে আনবেন না, ঠিক আছে? ছবি কিন্তু কপিরাইট ইস্যু হয়। সো আমরা এখান থেকে লিখি ট্রাভেল। ধরেন কোন ছবিটা দেওয়া যায়? হ্যাঁ, এটা 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 ভালো লাগবে, ওখানে ভালো লাগবে। হ্যাঁ, ওই এটা, আচ্ছা ঠিক আছে নিলাম। আচ্ছা থাকুক, আপাতত দেখি। ড্র্যাগ এন্ড ড্রপ করে কেমন করে নেবেন দেখেন, ক্লিক করে ধরবেন, এআই এর উপর আসবেন, একটু কিছুক্ষণ হোভার করবেন, এআই খুলে যাবে, ছেড়ে দিবেন, ব্যাস হয়ে গেল। তাতে করে কি হবে, ছবিটা বিশাল বড় করে আসবে, কারণ ছবির কোন ফরম্যাটে আসবে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করেন, ছবির ভিতরে একটা ক্রস সাইন আসছে, রাইট? এটাকে বলা হয় ছবিটা লিংক করা আছে। লিংক করা আছে কোথায়? আপনি যে জায়গাতে ছবিটা ডাউনলোড করছেন, ঠিক আছে? এই ডাউনলোড থেকে যদি এই ছবিটা ডিলিট মেরে দেন, তাহলে আপনার এআই ফাইলে ছবি মিসিং বলবে। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু বলে ফেলছি, এটা কিন্তু প্রিন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কি বললাম? যদি এরকম ক্রস সাইন থাকে এবং আপনি যদি কম্পিউটার থেকে এই ফাইলটা ডিলিট করে দেন, ছবির ফাইলটা ডিলিট করে দেন, তাহলে আপনার এআই বলবে আমার কাছে ছবি নাই, ঠিক আছে? কারণ এই ছবিটা ওই মেইন ফাইলের সাথে লিংক হয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন আপনি ছবি ডিলিট করেন নাই, ঠিক আছে? ছবি আপনি ডিলিট করেন নাই, আপনার কম্পিউটারে ছবি আছে, কিন্তু প্রত্যেকটাতে এরকম ক্রস সাইনও হয়ে আছে এআইতে। আপনি এটা নিয়ে গেছেন প্রিন্ট আউট করানোর জন্য, ওদের কম্পিউটারের সাথে খোলার সাথে সাথে আপনাকে বলবে আপনার ছবি নাই, ছবি মিসিং, কারণ মেইন ফাইল করে রেখে আসছেন আপনার পিসিতে, ঠিক আছে? ছবি নিয়ে যান নাই। তাহলে বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে খুবই সোজা। এই ক্রস সাইনটা উঠানোর জন্য বুদ্ধি খুবই সোজা। আসার পরে ছবিটাকে সিলেক্ট করলে অপশন বারে দেখতে পাবেন এমবেড, এমবেড, EMBED, এমবেড। এমবেড করবেন, বাস ডান, ক্রস সাইন চলে গেছে, তার মানে
আপনার এটা এখানে আর লিঙ্ক অবস্থায় নাই। ঠিক আছে এখন ঠিক আছে, ঠিক আছে, এটা একভাবে ছবি আনা যায়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছবি নেই, ধরেন আমরা এইটাকে নিই। তাহলে কি শিখলাম আমরা? ড্র্যাগ এন্ড ড্রপ করা শিখলাম, এমবেড করা শিখলাম, রাইট। এখন দেখেন এই ছবিটা আমি নিব, ঠিক আছে, কিন্তু এইটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নেব না, প্লেস করব। এটা প্লেস করে কিভাবে? ফাইল, ফাইল থেকে প্লেস, শিফট কন্ট্রোল পি, এটার কিবোর্ড শর্টকাট। শিফট কন্ট্রোল পি দিয়ে গেলাম প্লেসে। কোথায় আছে ছবিটা দেখাইতে হবে কম্পিউটারে, এই যে আমার ছবি, ঠিক আছে। ছবিটাকে সিলেক্ট করেন, খেয়াল করেন যদি এমবেড করতে না চান, এমবেড যদি করতে না চান, তাহলে এই যে ছবিটা সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখেন লিংকে চেকমার্ক করা আছে, এই চেকমার্কটা উঠায় দেন, ঠিক আছে। তাহলে আর এমবেড করার প্রয়োজন নাই। এইবারে আপনি প্লেস দেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনার মাউসের সাথে এটা হোভার করবে, ঠিক আছে। আপনার যতটুকু লাগবে আপনি ক্লিক করে অতটুকু দেখাই দিলে অতটুকুই ছবি আসবে। এটা হলো প্লেসের সুবিধা, ঠিক আছে। কিন্তু প্লেস করার একটা অসুবিধা হচ্ছে অনেকগুলো ক্লিক করা লাগে। ড্র্যাগ এন্ড ড্রপে যেমন ক্লিক করে এটা ছেড়ে দিলেই ছবি চলে আসলো। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি তাহলে এটা। আচ্ছা, এইবারে দেখেন আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন। একটু আগে আমরা এই শেপটা বানাইছি, রাইট। এটাকে আমরা কি করলাম, এভাবে ঘোরাইলাম, সাপোজ ঘোরানোর পরে এটাকে আমি এদিকে বাড়াইলাম একটু, আই একে আমি অ্যারেঞ্জ করে উপরে নিলাম লাইক দিস, ঠিক আছে। তাহলে কি করলাম, শেপ উপরে, ছবি নিচে। তাহলে এটা একটু লিখে নেন। আমি একটু উপরে কাজটা লেখার, কি কাজ বলে এটাকে, এটা লেখার একটু জায়গা রেখে লিখেন, ছবি নিচে শেপ উপরে, ছবি নিচে শেপ কোথায়, উপরে। দুইটাকে সিলেক্ট করে শেপটাকে একটু সাইজ মতো করে নিই। দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক অথবা কন্ট্রোল 7। দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক অথবা কন্ট্রোল 7। মাস্ক, মেক ক্লিপিং মাস্ক অথবা কন্ট্রোল 7। কি হলো দেখেন তো, ঠিক আছে। এইভাবে করে আমরা বিভিন্ন রকমের ইন্টারেস্টিং হ্যাঁ সেটা দেওয়া লাগবে, মানে একটাই তো শেপ। আরে এটা তো আমি এরকম বানাইছি, দেখি এরকম এক সাইডে আবার শেপ কেমন করে দেয়। হ্যাঁ, আচ্ছা, দেখেন এটাতে আমরা অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি। আরে ঠিক আছে, এরপরে দেখেন, তাহলে আরেকবার করে দেখাচ্ছি আমি, আরেকবার একটু দেখেন। ধরেন এটাকে আমি এরকম করলাম, এরকম করলাম, আরো ছোট করি না ছবিটাকে, শেপ কোথায় থাকবে, না উপরে, শেপ থাকবে উপরে, ছবি থাকবে নিচে। তারপরে কি কাজ, দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7। এইটাকে বলা হয় ক্লিপিং মাস্ক করা, লিখে রাখেন খাতার মধ্যে, ক্লিপিং মাস্ক করা।
ক্লিপিং মাস্ক, হ্যাঁ এই কাজটার নাম হচ্ছে ক্লিপিং মাস্ক। দেখেন আপনি যদি ছবিটা নর্মালি চারকোনা একটা শেপের মধ্যে দিতেন তাহলে যেমন লাগতো, এখন একটা অন্য ডিফারেন্ট শেপের মধ্যে দিয়ে দেখতে ভালো লাগতেছে না আরো? হ্যাঁ, দ্যাটস ইট, এটাই হলো এটার মেইন উদ্দেশ্য। ঠিক আছে, সো আমরা কি শিখলাম? ক্লিপিং মাস্ক করা শিখলাম, আর কি শিখলাম বলেন? কেমন করে আরেকটা জায়গা থেকে ছবি ইম্পোর্ট করতে হয় সেটা শিখছি, প্লেস করা শিখছি, ড্র্যাগ এন্ড ড্রপ করা শিখছি, এমবেড করা শিখছি, লিংক তুলে দেওয়াও শিখছি, ক্লিপিং মাস্কও শিখছি। হ্যাঁ, এরপরে আছে হলো অপাসিটি অ্যান্ড ব্লেন্ড মোড। আচ্ছা, এটা দেখে দিই, এটাও খুবই ইজি কাজ, কিন্তু এটা অকাম করেছি। আচ্ছা, সেটাও কোনো সমস্যা নেই, এটা আমরা রাখতে পারি। ও কাজ করেছি, আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন। সেটা হলো যে এই যে জিনিসটা, এই যে ধরেন শেপটা, এই শেপটার কি করতে পারি আমরা? অপাসিটি আপ ডাউন করাইতে পারি না? পারি। এটা তো আমরা নর্মালি আগে থেকেই পারতাম না? এটা শিখছিলাম না আমরা, কোনো কিছুর অপাসিটি আপ ডাউন করা? কেন, গত ক্লাসেই তো শিখলাম, পেন টুলের ক্লাসে শিখি নাই? সব কিছুর অপাসিটি কমাই তো আমরা আগে হ্যাঁ, ট্রান্সপারেন্সি। আচ্ছা, এখন দেখেন এটা যদি আপনি এটার উপরে দেন, দেখতে কিন্তু একটা ডিফারেন্ট ফিল আসতেছে, রাইট? এই মেটার উপরে যদি আমি এটা দিই, একটা ডিফারেন্ট ফিল আসে। এখন এই অপাসিটি এইখান থেকে না কমায় বাড়ায়, আরও একটা জায়গা থেকে কমানো বাড়ানো যায়। বলতে কি, ওটার উপরে অনেক কিছুই করা যায়। এটার নাম হচ্ছে ট্রান্সপারেন্সি প্যালেট। এই প্যালেটটার নাম কি? ট্রান্সপারেন্সি প্যালেট, TRANSPARENCE, ট্রান্সপারেন্সি প্যালেট। শিফট কন্ট্রোল F10। ঠিক আছে, সবকিছু শর্টকাট মনে রাখতে হবে না, আমারও মনে থাকে না, আমিও ভুলে যাই। শিফট কন্ট্রোল F10, একেবারে যেগুলো না মনে রাখলেই নয় সেগুলো মনে রাখবেন। আচ্ছা, ধরেন আমি এটাকে একটু এই পাশটাতে ঘুরাই এবং আমি যেটা বলতেছি, ধরেন আমি এইরকম একটু রাখতে চাচ্ছি, উপরে এতখানি ছবি রাখা ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, দেখেন ধরেন এইখানে আমি একটু কিছু লিখতে চাচ্ছি। হ্যাঁ, জাস্ট আমি টাইপ টুল দিয়ে নর্মালি লিখলাম যে কি লেখা যায়, কি লেখা যায় বলেন তো? না, মর্নিং ওয়াক। আচ্ছা, রোমিং দ্য সিটি দিই, রোমিং, ঠিক আছে না? রোমিং দ্য সিটি তো হয় নাকি? গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে? হয়নি তো? ওকে, ঠিক আছে। এখন ধরেন আমি এটা এখানে এভাবে রাখতে চাচ্ছি, এটা এখানে রাখতে চাচ্ছি। কালারটা আমি এটার সাদা দেই, দেখতে মতো পারবো না, লাইক দিস। ঠিক আছে, এখন দেখেন কি হয়েছে, পুরা ছবিটার উপরই নীল কালারটা পড়ে গেছে। আমি চাচ্ছি নীলের যদি আমি এখন অপাসিটি কমাই দিই, দেখেন বিষয়টা কি দাঁড়াচ্ছে। নীলের যদি আমি যেখান থেকে অপাসিটি যদি কমাই দিই, ট্রান্সপারেন্সি প্যালেট থেকে অপাসিটি কমানো আর এখান থেকে অপাসিটি কমানো সেম কথা, ঠিক আছে? এখান থেকে যদি আমি অপাসিটি কমাই দিই, ওভারঅলে আমার ব্লু এর অপাসিটি কি হয়ে গেছে? কমে গেছে। আমার এইখানেও অপাসিটি কমে গেছে, এখানেও অপাসিটি কমে গেছে। সো আমি কি চাচ্ছি না, আমি এইটা চাচ্ছি না যে আমার পুরাটার উপরে অপাসিটিটা কমে, আরে কি সমস্যা, পুরাটার উপরে আমার অপাসিটিটা কমে যাক, আমি চাচ্ছি না।
আমি চাচ্ছি সাদার উপরে যে নীল আছে এটাতে নীলই দেখাবে, কিন্তু এটার উপরে ছবিটা দেখাবে, ছবিটার উপরে গেলে চেঞ্জ হবে। তখন আপনি এখান থেকে ব্লেন্ডিং চেঞ্জ করবেন। এই যে ব্লেন্ডিং, এটাকে বলা হয় ব্লেন্ডিং মোড। এই ব্লেন্ডিং মোডের নর্মাল অবস্থায় থাকে। আপনি যদি ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বার্ন এগুলো যদি ইউজ করেন, এই তিনটা হচ্ছে ডার্ক টোন তৈরি করবে, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি মাল্টিপ্লাই দেখি, এই দেখেন কি হয়েছে, নীল নীলের সাদার জায়গায় ঠিকই আছে, বাট এখান থেকে তো ছবি ভিজলো, ঠিক আছে? যদি আপনি লাইট এন্ড স্ক্রিন, কালার ডজে এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করেন, তাহলে এটা কি হবে, এটা লাইট এন্ড হবে, এটা লাইট কালার ক্রিয়েট করে, সি, ঠিক আছে? যদি আপনি এইখান থেকে গিয়ে ওভারলে, সফট লাইট, হার্ড লাইট এগুলোর মধ্যে থেকে কাজ করেন, এইটা লাইটিং এর উপর ইফেক্ট করে, ঠিক আছে? তিনটা করে সেগমেন্ট ভাগ করা, কিন্তু খেয়াল করেন ডার্ক এন্ড মাল্টিপ্লাই, কালার ব্যান্ড এগুলো হচ্ছে ডার্কার টোন ক্রিয়েট করবে, লাইটেনিং স্ক্রিন, কালার ডজ এগুলো লাইট কালার ক্রিয়েট করবে, ওভারলে, সফট লাইট, হার্ড লাইট এগুলো লাইটের উপরে গিয়ে ইফেক্ট করবে, ডিফারেন্স, এক্সক্লুশন এই দুইটা গিয়ে আবার একেবারে ডিফারেন্ট কালার সিচুয়েশন ক্রিয়েট করবে, মানে ওরা আসলে ডিফারেন্ট, ঠিক আছে? সি, ডিফারেন্ট কালার ইয়া করবে, যদি এক্সক্লুশন না নেন সাদা কালো বানায় ফেলছে, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে যেগুলো আছে হিউ, স্যাচুরেশন এগুলোতেও আপনি কাজ করতে পারেন। এগুলোতেও এক একটাতে যে এক এক রকমের ফিল দিবে, সি ব্লেন্ডিংটা। অপাসিটি কমানো বানানো তো সব জায়গাতেই যায়, কিন্তু এটা আরেক রকমের ফিল ক্রিয়েট করবে, বুঝতে পারছি? আচ্ছা, এই করে দেখেন এখান থেকে পুরো জিনিসটাই ঠিক ছিল, এখানে গিয়ে কালার একটু চেঞ্জ হয়ে গেছে। এরকম করে ডিজাইন করা যায়। এগুলো হলো যখন আপনার ম্যাগাজিন ডিজাইন করবেন, অর কোনো ফ্লায়ার ডিজাইন করবেন, কোনো ব্রোশিয়ার ডিজাইন করবেন, এগুলোর ক্ষেত্রে লাগে। আমরা এখন যে জিনিসটা মোটামুটি বানাইছি, এটার মধ্যে যদি কিছু টেক্সট বসাই দিই, এটা মোটামুটি একটা ফ্লায়ার হিসেবে চালাই দেওয়া যাবে, ঠিক আছে? মোটামুটি চালাই দেওয়া যাবে, পুরোপুরি চালাই দেওয়া যাবে না, এটা তো ভালো কিছু হয়নি এখন, ঠিক আছে? আচ্ছা, তো এটা ছিল আপনাদের কি, যে কেমন করে আমরা এই যে অপাসিটি অ্যান্ড ব্লেন্ড মোড, ঠিক আছে? এই পর্যন্ত থাক। ক্রিয়েটিং অপাসিটি মাস্ক এটা আমি আজকে দেখালাম না, মাথার উপর দিয়ে যাবে, আজকে আর মাথা নিবে না আপনাদের, আর টাইম নেই, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে গিয়ে আমরা অ্যাকচুয়ালি টাইপ টুলকে ছানা বানাবো, মানে কেমন করে আমি কত প্রকার কিভাবে লিখতে পারি, ঠিক আছে? যদিও টাইপোগ্রাফি শিখাবো না, হ্যাঁ? বাংলা টাইপিংটাও আমাকে নেক্সট ক্লাসে মনে করে দেন, বাংলা টাইপিং আমি দেখাই দেব, ঠিক আছে? ইংলিশ টাইপ টুলের এই জিনিসটা আপনারা দেখতে পারেন। টাইপ টুলের ভিতরে ক্যারেক্টার প্যালেট, প্যারাগ্রাফ প্যালেট, তারপরে হচ্ছে এগুলো কোনো বিষয় না, বাট ক্যারেক্টার, প্যারাগ্রাফ, তারপর টাইপ টুল এগুলো দেখতেই অনেক সময় লাগে, অনেক কিছু আছে এগুলোর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, বিডি গভর্নমেন্ট লোগো বানাইতে হবে, কালকেও আমাদের কি বানাইতে হবে, কিছু লোগো টোগো বানাইতে হবে এবং ম্যাগাজিনের কাজ করতে হবে একটু। আজকের যে ক্লাসের হোমওয়ার্কটা থাকবে, সেই হোমওয়ার্কটা হচ্ছে আপনারা কি বানাবেন আজকে। ক্রোম লোগো থাকবে হোমওয়ার্ক, ক্রোম লোগো থাকবে হোমওয়ার্ক, আর কি দিব, এগুলো সবগুলোই একটু করে করে দেখবেন যে বুঝছেন কিনা। 2 নম্বর যে ওটা হোমওয়ার্ক থাকবে, রাস্টার টু ভেক্টর থাকবে হোমওয়ার্ক। রাস্টার টু ভেক্টর গত ক্লাসের ভিডিও দেখে না, ঠিক আছে? পেন টুলের ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন স্যার। হ্যাঁ, রাস্টার টু ভেক্টর বানাবেন, এইটা বানাবেন কয়টা, আপনাদের ক্লাস কবে? সোমবার 5 দিন। ক্রোম লোগো বানাইতে লাগবে 1 দিন, আর হচ্ছে 4টা রাস্টার টু ভেক্টর বানাবেন, ঠিক আছে? ফিল্ম ড্রিল এটা হচ্ছে কিছুই না, এটা হলো আপনার ওই ক্রোম স্ট্রোক দিয়ে বানানো, এটা আমি দেখাই দিবনি। আর ক্যামেরার শাটারটা থাকলো, ক্যামেরার শাটারটা আমি পরে ক্লাসে দেখাবো, বা তারপরে ক্লাসে দেখাবো, লোগোর ক্লাসেও দেখাইতে পারি, ঠিক আছে? আচ্ছা, এগুলো হলো